হাই এভরিওয়ান, তাহলে এই ক্লাসে আমরা দেখব ফটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া আর ব্ল্যাক বোর্ডে রেডিয়েশন বা কৃষ্ণ বস্তুর বিকিরণ হয়েছে। এরপরে এই ক্লাসটা তারাই দেখবে যারা একটু কম্পিটিটিভ লেভেলে প্রিপারেশান নিচ্ছ। যদি তুমি বোর্ডসের জন্য পড়ে থাকো তাহলে এই টপিকটা তোমার না দেখলেও চলবে। যদি অন্য টপিকগুলো ঠিকঠাক করে হয়ে থাকে তাহলে বোর্ডসের সাথে সাথে তুমি এটা দেখতেই পারো, কিন্তু যারা কম্পিটিটিভের জন্য পড়ছো তাদেরকে এই টপিকটা ভালো করে দেখতে হবে। বুঝতে পারলে? আচ্ছা, এরপরে ফটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া কী? তাহলে আলোক তড়িৎ ক্রিয়া এই টার্মটা দেখে বোঝা যাচ্ছে যে আলোর দ্বারা তুমি যদি তড়িৎ তৈরি করো বা আলোর ফলে যে তড়িৎ তৈরি হয় সেটাই হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। কি বুঝলে? আলোর প্রভাবে যদি তড়িৎ সৃষ্টি হয় সেটাই হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। তো এই আলোক তড়িৎ ক্রিয়াটা করেছিলেন কে? আইনস্টাইন। হয়েছে? আচ্ছা, এরপরে এর উদাহরণ কি? তাহলে সোলার প্যানেল নিশ্চয়ই সবাই দেখেছো। তাহলে সোলার প্যানেলে কী হয়, ওখানে সূর্যের আলো পড়ে, এবার সেখান থেকে ব্যাটারি চার্জ হয়ে যায়। তাহলে এটা হচ্ছে কী করে? তাহলে সূর্যের আলোর পড়ার ফলে নিশ্চয়ই ওখানে কারেন্ট উৎপন্ন হচ্ছে, ওই কারেন্টটাই ব্যাটারিতে জমা হচ্ছে। তাহলে ওই এক্সপেরিমেন্টটাই বিজ্ঞানী আইনস্টাইন করেছিলেন। সেই জিনিসটাই আমরা দেখব যে আলোক তড়িৎ ক্রিয়া বা আলোর প্রভাবে ওই তড়িৎটা কীভাবে উৎপন্ন হয়। হয়েছে? তাহলে এরকম একটা সেট আপ আছে, ধরো একটা তড়িৎ নল আছে, তো ওর এক প্রান্তে তুমি দিয়েছো ক্যাথোড, যেটা হচ্ছে নেগেটিভলি চার্জ হয়, আর এক প্রান্তে দিয়েছো অ্যানোড। এরপরে অ্যানোডের শেপটা এইভাবে করছি, কেন করছি এখানে বুঝতে পারবে। এটা হচ্ছে তোমার অ্যানোড, যেটা পজিটিভলি চার্জ হয়। এরপরে এখানে একটা তুমি মিলি অ্যামিটার লাগিয়েছো, মিলি অ্যামিটার। এটা কী জন্য লাগিয়েছো? যে ওখানে কারেন্ট প্রবাহিত হচ্ছে নাকি সেটা দেখার জন্য। তারপরে এই দুটোকে ব্যাটারির সাথে কানেকশন করে দিয়েছো। এটা হচ্ছে তোমার সেট আপ। তাহলে কী করবে? এই যে ক্যাথোডটা আছে এই পাতের উপর তুমি আলো ফেলবে বা বিকিরণ ফেলবে। যখনই এখানে আলো ফেলবে এখান থেকে ইলেকট্রন নির্গমন শুরু হবে। তাহলে ইলেকট্রন যদি ওখান থেকে নির্গমন শুরু হয়ে যায় তাহলে ইলেকট্রনগুলো ওই ক্যাথোড থেকে কোন দিকে ছুটবে? অ্যানোডের দিকে ছুটবে। তাহলে এই শেপটা কেন করা হয়েছে? যাতে ইলেকট্রনগুলো ক্যাপচারটা ভালো হয়। মানে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যখন ইলেকট্রনগুলো যাবে, যখন ভালো করে যেমন ভালো করে ইলেকট্রনটা ক্যাপচার করতে পারে তার জন্য এরকম শেপটা করা আছে, যাতে ইলেকট্রনগুলো এখানে ইজিলি চলে আসতে পারে। হয়েছে? তাহলে যখনই ইলেকট্রনের প্রবাহ শুরু হবে, তো আমরা জানি যে ইলেকট্রনের প্রবাহ যদি হয় সেই ক্ষেত্রে কারেন্ট উৎপন্ন হয়। তাহলে যখনই তুমি আলো ওই ক্যাথোডে ফেলবে তখন কি দেখতে পাবে? এই অ্যামিটারটার ওই যে কাঁটাটা আছে ওটার বিক্ষেপ দেখতে পাবে। তাহলে ওটার থেকে কি প্রমাণিত হচ্ছে? যে নিশ্চয়ই এখানে কারেন্ট উৎপন্ন হয়েছে। তাহলে এটাই হচ্ছে তোমার ফটো ইলেকট্রিক ইফেক্ট। তুমি আলো ফেলছো, তার ফলে কারেন্ট উৎপন্ন হচ্ছে। হয়েছে? তাহলে এটাকে তুমি কি বলবে? যে কোনো ধাতুর উপর উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত হলে ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত হয় এবং তড়িৎ প্রবাহ হয়। এই ঘটনাকে ফটো ইলেকট্রিক ইফেক্ট, আমি শর্টে লিখছি পিইই বলে, ফটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া বলে। তাহলে এই সেট আপটাকে যদি সিম্পলি বুঝতে চাও, ধরো এটা একটা হচ্ছে ধাতব প্লেট বা ধাতুর পৃষ্ঠতল। তো এখানে তোমার ধরো আলোটা আপতিত হলো, তাহলে যখনই আলো এখান থেকে আপতিত হবে তখন কী হবে? এখান থেকে ইলেকট্রন নির্গমনটা শুরু হয়ে যাবে। তাহলে এখান থেকে ইলেকট্রন বেরাচ্ছে। হয়েছে? এরপরে এই যে তোমার আলোটা আপতিত হলো তার একটা শক্তি থাকবে, আমি ধরে নিচ্ছি যে শক্তি হচ্ছে এইচ নিউ। এরপরে এই ধাতুতে যখন আলোটা পড়বে ধাতু কী করবে? ইলেকট্রনগুলোকে তো টেনে রাখবে।
ইজিলি তো বেরোতে দেবেনি। তাহলে ওই যে বল দ্বারা ইলেকট্রনটাকে ধাতুটা টেনে রাখছে, যার জন্য আমরা ইজিলি ইলেকট্রনটাকে বের করতে পারছি না, ওই বলটাকে বলা হয় কার্য অপেক্ষক। হয়েছে? মানে একটা শক্তি দিয়ে ও তো ইলেকট্রনগুলোকে ধরে রাখবে, তুমি ওখানে আলো ফেলা মানে যে ইলেকট্রন বেরিয়ে যাবে তার তো কোনো কথা নেই। কেসটা বুঝতে পারছো? তাহলে ওই যে শক্তি দ্বারা ওই ধাতব প্লেটটা ইলেকট্রনটাকে ধরে রাখছে ওটাকে কার্য অপেক্ষক বলা হয়। তাহলে এই কার্য অপেক্ষক যেটাকে আমরা ডাব্লিউ দিয়ে লিখি, সেটা কত হবে? এইচ নিউ জিরো। এটাও তো এক প্রকার শক্তি। আমরা বলছি তো যে শক্তি দ্বারা ওই ইলেকট্রনটাকে ধাতুটা ধরে রাখছে ওটাই কার্য অপেক্ষক, যেটাকে আমরা ডাব্লিউ দিয়ে লিখছি। তো তার মান কি হবে? ওটাও যেহেতু শক্তি তার জন্য এইচ নিউ জিরো। এই এইচ নিউ জিরোটা কি? এই নিউ জিরোটা হচ্ছে সূচনা কম্পাঙ্ক। সূচনা কম্পাঙ্কটা কি? ধরো তুমি যে লাইটটা ফেলেছো তার কম্পাঙ্ক হচ্ছে নিউ, তাহলে ওই নিউ কম্পাঙ্কের চেয়ে মানে এই নিউ এর মান এমন একটা থাকবে যার জন্য এখানে ইলেকট্রন নির্গমনটা শুরু হবে। বুঝতে পারছো? ওর কম কম্পাঙ্কের তুমি যদি আলো এখানে ফেলো ইলেকট্রন কিন্তু বেরোবে না। তাহলে সূচনা কম্পাঙ্ক জিনিসটা কি? তাহলে তুমি যে বিকিরণটা ফেলছো, যেটাকে আমি এইচ নিউ দিয়ে দেখিয়েছি, তাহলে তার কম্পাঙ্ক হচ্ছে নিউ। তাহলে ওই নিউ এর একটা মিনিমাম মান থাকবে যেটা ইলেকট্রনটার নির্গমনে সাহায্য করবে। ওর মানটা কিন্তু হচ্ছে কমে গেলে ইলেকট্রনটা কখনোই বেরোবে না, সেটাকে সূচনা কম্পাঙ্ক বলছি। তাহলে এই যে নিউ এর মানটা নিউ জিরোর হয় সমান হবে বা নিউ জিরোর চেয়ে বেশি হবে। তো এটা এইভাবে দেখানো যায় না তো? তাহলে নিউ এর মানটা হয় সমান না হয় বেশি, না হলে ইলেকট্রন ওখান থেকে বেরোবে না। বুঝতে পারলে? তাহলে এখানে প্রথমে কার্য অপেক্ষকটা দেখে নাও যে কাকে বলে। কার্য অপেক্ষক। তাহলে ধাতব পৃষ্ঠে ইলেকট্রন নির্গত করতে যে ন্যূনতম শক্তি লাগে। হয়েছে? কেসটা একই। মানে যে শক্তি দ্বারা ওই ধাতব প্লেটটা ইলেকট্রনটাকে ধরে রাখছে সেই শক্তিটাই সবচেয়ে কম পরিমাণ লাগবে যেটা ইলেকট্রনটা বের করতে সাহায্য করবে। কেসটা বুঝতে পারছো? যে সাপোজ এই ধাতব প্লেটটা ওই ইলেকট্রনটাকে 10 জুল শক্তি দ্বারা ধরে রেখেছে, হয়েছে? তাহলে এখান থেকে ইলেকট্রনটা বের করতে তোমার 10 জুলেই শক্তি লাগবে মিনিমাম, তাই না? ওটাই বললাম। এরপরে তাহলে ওই যে আপতনটা হলো, তড়িৎচুম্বকীয় বিকিরণের যে আপতন হয়েছে বা আলোর যে আপতনটা হলো, তার শক্তি যদি এইচ নিউ হয়, ওই এইচ নিউ শক্তিটা কী জন্য ব্যবহৃত হবে? এক তো ওই যে শক্তি দ্বারা ধাতব প্লেটটা ইলেকট্রনটাকে ধরে রেখেছে ওটাকে ওভারকাম করতে হবে, তাহলেই তো ইলেকট্রনটা বেরোবে। তাহলে ওই শক্তিটা আর বাদবাকি শক্তিটা কী হবে? ইলেকট্রনের গতিশক্তিতে ব্যয় হবে। কেসটা বুঝতে পারলে? তাহলে সাপোজ এখানের শক্তি হচ্ছে 100 জুল, এটা আপতিত বিকিরণের শক্তি বা আলোর শক্তি। এখানে কার্য অপেক্ষক সাপোজ 50 জুল, মানে 100 জুলের মধ্যে 50 জুল খরচ হয়ে গেল ইলেকট্রনটাকে বের করতে। তাহলে আর বাকি 50 জুল কী হবে? ওই যে ইলেকট্রনটা বেরোলো ওর গতিশক্তির জন্য ব্যয় হয়ে যাবে। কেসটা বুঝতে পারলে? আচ্ছা, তাহলে লিখতে কি পারি যে এইচ নিউ সমান এইচ নিউ জিরো প্লাস ইলেকট্রনের গতিশক্তি মানে হাফ mv স্কোয়ার। তাহলে এটা একটা ফর্মুলা। হয়েছে? আচ্ছা, এরপরে সূচনা কম্পাঙ্ক যেটা বলছিলাম আর কি, সূচনা কম্পাঙ্ক ব্র্যাকেটে লিখবে নিউ জিরো। তাহলে সূচনা কম্পাঙ্ক জিনিসটা কি? তাহলে আপতিত বিকিরণের যে ন্যূনতম মানের জন্য ইলেকট্রন নির্গত হতে পারে তাকে সূচনা কম্পাঙ্ক বলে। তাহলে একটু আগে বলেছিলাম যে নিউ এর মানটা হয় নিউ জিরোর চেয়ে সমান বা বেশি হবে। যদি সমান হয় তাহলে ওই ইলেকট্রনটা জাস্ট বেরোবে, ওর কোনো গতিশক্তি থাকবে না। আর যদি বেশি হয় তাহলে ওর গতিশক্তি থাকবে। কেসটা বুঝতে পারছো? মানে এই কেসটা আর কি, আমরা কি জানি এইচ নিউ সমান এইচ নিউ জিরো প্লাস হাফ mv স্কোয়ার। তাহলে যদি নিউ আর নিউ জিরোটা সমান হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? হাফ mv স্কোয়ার সমান জিরো হয়ে যাবে।
তাহলে হাফ এম ভি স্কোয়ার সমান যদি 0 হয় তাহলে কি বলতে পারো যে ইলেকট্রনটার কোনো গতিশক্তি নেই। আচ্ছা যদি এটা নিউ সমান নিউ 0, যদি নিউ এর মানটা নিউ 0-এর চেয়ে বেশি হয় তখন কি হবে? তাহলে লিখতে পারো যে এইচ নিউ মাইনাস এইচ নিউ 0 সমান হাফ এম ভি স্কোয়ার। তাহলে নিউ এর মানটা যদি নিউ 0-এর চেয়ে বেশি হয় তাহলে এই মানটা পজিটিভ আসবে, তাহলে এটা কী হবে? হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম ভি স্কোয়ারের মানটা কী আসছে? পজিটিভ আসছে। পজিটিভ মানে কি? ওই ইলেকট্রনটার নিশ্চয়ই কোনো গতিশক্তি আছে। তাহলে যদি সমান হয়ে যায় তাহলে কোনো গতিশক্তি থাকবে না, জাস্ট ইলেকট্রনটা বেরোবে, বেরিয়ে করে ধাতব পৃষ্ঠে বসে থাকবে। আর যদি ওই নিউ এর মানটা মানে আপতিত আলোর কম্পাঙ্কটা যদি নিউ 0-এর চেয়ে বেশি হয়, সূচনা কম্পাঙ্কের চেয়ে বেশি হয়, তাহলে ইলেকট্রনটা বেরোবে, তার সাথে সাথে ওর একটা গতিশক্তিও থাকবে। হয়েছে? এরপরে তাহলে এই ফটো ইলেকট্রিক ইফেক্ট সংক্রান্ত 3টে ফ্যাক্ট আছে। কি ফ্যাক্ট? ফার্স্ট হচ্ছে ওই যে ইলেকট্রনটা নির্গত হচ্ছে ওই ইলেকট্রনের গতিশক্তি, তার নির্গত ইলেকট্রনের গতিশক্তি তীব্রতার উপর নির্ভর করে না। মানে ওই যে তুমি আলোটা ফেলছো, ওই আলোটা যতই তীব্র হোক না কেন ওই ইলেকট্রনের গতিশক্তিটা ওর উপর নির্ভর করবে না। তীব্র মানে কি? মানে ধরো আমরা বলি না যে এই লাইটের তীব্রতা বেশি, এই লাইটের তীব্রতা কম। তাহলে তীব্রতা মানে একই সঙ্গে অনেক সংখ্যক ফোটন ওখানে আপতিত হচ্ছে, এই সেন্সে ওটাকে তীব্র আলো বলা হয়। তাহলে যদি তীব্রতাটা বেশি হয় বা কমও হয় ওই ইলেকট্রনের গতিশক্তির উপর ওর কিন্তু কোনো প্রভাব নেই। হয়েছে? এরপরে নির্গত ইলেকট্রনের সংখ্যা তীব্রতার উপর নির্ভর করে। কেন বলো তো? তাহলে তীব্র আলো যদি হয় সেখানে ফোটন সংখ্যাও বেশি থাকবে, তাহলে ফোটন সংখ্যা যদি বেশি হয় সেই ফোটন সংখ্যা বেশি আপতিত হলে নির্গত ইলেকট্রনের সংখ্যাটাও বেশি হবে। তাহলে এই সংখ্যাটা কিন্তু বিকিরণের বা ওই আপতিত আলোর তীব্রতার উপর নির্ভর করছে। আরেকটা ফ্যাক্ট আছে কি? বিকিরণের বা আপতিত আলোর কম্পাঙ্ক যত বেশি হবে গতিশক্তি মানে নির্গত ইলেকট্রনের গতিশক্তি তত বেশি হবে। এটা একটু আগেই দেখলাম। কেন বলো তো? এই ইকুয়েশনটা। তাহলে দেখো যদি নিউ এর মানটা বেশি হয়, নিউ এর মানটা বেশি হওয়া মানে কি? এই যে পজিটিভ মানটা এটাও বাড়বে। তাহলে পজিটিভ মানটা যত বাড়বে হাফ এম ভি স্কোয়ারের মানটা তত বাড়বে। তাহলে হাফ এম ভি স্কোয়ারের মান যত বাড়বে ইলেকট্রনের গতিশক্তিটাও তত বাড়বে। তাহলে কম্পাঙ্ক যত বেশি হবে ইলেকট্রনের গতিশক্তিও তত বেশি হবে। হয়েছে? এরপরে তাহলে তড়িৎচুম্বকীয় বিকিরণ তত্ত্ব বলেছিলাম না যে তড়িৎচুম্বকীয় বিকিরণ তত্ত্ব, ফটো ইলেকট্রিক ইফেক্ট এগুলো ব্যাখ্যা করতে পারে না। তাহলে কেন তড়িৎচুম্বকীয় বিকিরণ তত্ত্ব, ফটো ইলেকট্রিক ইফেক্ট ব্যাখ্যা করতে পারে না? তাহলে 1 নাম্বার, তাহলে তড়িৎচুম্বকীয় বিকিরণ তত্ত্ব কি বলছে? যে তীব্রতা যত বেশি হবে ইলেকট্রনের গতিশক্তি তত বেশি হবে। এটা হচ্ছে তড়িৎচুম্বকীয় বিকিরণ তত্ত্ব বলেছে যে আলোর তীব্রতা যত বেশি হবে তোমার নির্গত ইলেকট্রনের গতিশক্তিটা বেশি হবে। কিন্তু আমরা কি দেখলাম? যে ইলেকট্রনের গতিশক্তিটা তীব্রতার উপর নির্ভর করছে না, তাই তো? তাহলে কি বলবে? যে তড়িৎচুম্বকীয় বিকিরণের তত্ত্ব অনুযায়ী তীব্রতা যত বেশি হবে ইলেকট্রনের গতিশক্তি তত বাড়বে। তাহলে বাস্তবে কি দেখা যাচ্ছে? বাস্তবে দেখা যায় ইলেকট্রনের গতিশক্তি তীব্রতার উপর নির্ভর করে না। সেকেন্ড, তাহলে ধরো কোনো আলোর তীব্রতা বেশি, তাহলে তীব্রতা যদি বেশি হয়
তাহলে যে কোনো কম্পাঙ্কের আলোয় ইলেকট্রন নির্গমন করার কথা। তীব্রতা বেশি মানে কি, বেশি সংখ্যক ফোটন আপতিত হচ্ছে, তাহলে বেশি সংখ্যক যদি ফোটন আপতিত হয় তাহলে ইলেকট্রন নির্গমন হওয়ার কথা। এটা কে বলেছে? তড়িৎচুম্বকীয় বিকিরণ তত্ত্ব। কিন্তু বাস্তবে আমরা কি দেখছি, যে সূচনা কম্পাঙ্কের সমান বা তার বেশি কম্পাঙ্ক বিশিষ্ট আলো ছাড়া ইলেকট্রন নির্গমন করতে পারবে না। তাহলে এটাও বলতে পারো। তাহলে যে তীব্রতা বেশি হলে যে কোনো কম্পাঙ্কের বিকিরণ ইলেকট্রন নির্গত করতে পারবে, কিন্তু বাস্তবে দেখা যায় সূচনা কম্পাঙ্কের সমান বা বেশি কম্পাঙ্ক বিশিষ্ট আলো শুধুমাত্র ইলেকট্রন নির্গমন করে। তাহলে সমান না বেশি হলে ইলেকট্রন নির্গমন কখনোই হবে না, যদিও তীব্রতা যদি তীব্রতা বেশি বা কম হয় সেটার উপর ডিপেন্ড করছে না। তাহলে তোমার সূচনা কম্পাঙ্কের চেয়ে বেশি কম্পাঙ্ক হতে হবে, তাহলে ইলেকট্রন নির্গমন হবে। তীব্রতা বেশি হোক কম হোক সেটার উপর ডিপেন্ড কিচ্ছু করবে না। হলো? তাহলে এটাই গেল তোমার ফটো ইলেকট্রিক ইফেক্ট। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন। ব্ল্যাক বডি রেডিয়েশন বা কৃষ্ণবস্তুর বিকিরণ। ব্ল্যাক বডি রেডিয়েশন বা কৃষ্ণবস্তুর বিকিরণ। তাহলে ফার্স্টে কৃষ্ণবস্তু জিনিসটা কি? তাহলে কৃষ্ণবস্তু হচ্ছে এমন একটা বস্তু যেখানে তুমি যে কোনো কম্পাঙ্কের বিকিরণকে দিয়ে দাও, সেটা শোষণ করে নেবে, আর যে কোনো কম্পাঙ্কের বিকিরণকে ও নির্গমন করে দেবে। হয়েছে? তাহলে যে কোনো কম্পাঙ্কের বিকিরণ ও শোষণ করতে পারবে আর নির্গত করতে পারবে, সেই ধরনের বস্তুকে কৃষ্ণবস্তু বলা হয়। হলো? তাহলে কৃষ্ণবস্তু হচ্ছে তোমার, তাহলে কি বলবে, যেসব বস্তু যে কোনো কম্পাঙ্কের বিকিরণ শোষণ বা নির্গত করতে পারে তাদের কৃষ্ণবস্তু বা ব্ল্যাক বডি বলে। হয়েছে? এরপরে এখানের উদাহরণটা খুব ইম্পর্টেন্ট। তাহলে তুমি ধরো একটা লোহার রডকে উত্তপ্ত করছো, লোহার রডকে উত্তপ্ত করা হলো। তাহলে লোহার রডকে যদি উত্তপ্ত করা হয় দেখবে বর্ণের পরিবর্তন হয়। কীরকম? প্রথমে লাল বর্ণ থাকে, লাল বর্ণটা হলুদ বর্ণে কনভার্ট হয়, তারপরে হলুদটা সাদা হয়ে যায়, তারপরে নীল বর্ণ ধারণ করে। তাহলে লোহার রডকে উত্তপ্ত করলে এই চারটা বর্ণ তুমি দেখতে পাবে। হয়েছে? তাহলে প্রথমে থাকবে লাল, তার পরবর্তী ধাপে লালটা হয়ে যাবে হলুদ, তার পরবর্তী ধাপে সাদাটা তো দেখতে পাবে না, সাদা, তার পরবর্তী ক্ষেত্রে ওই বর্ণটা হয়ে যাবে নীল। হয়েছে? তাহলে এই বর্ণের পরিবর্তনটা তুমি লক্ষ্য করবে। তাহলে একটা জিনিস কি বলতে পারো, যে ওই বস্তুটার যদি উষ্ণতা বাড়ে, তাহলে উষ্ণতা বাড়া মানে কি? শক্তি বাড়বে। শক্তি মানে কি? কম্পাঙ্ক বাড়বে। তাহলে শক্তি বা কম্পাঙ্ক বাড়বে। এরপরে শক্তি বা কম্পাঙ্ক যদি বাড়ে তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কী হবে? কমবে। এটা তো বলতে পারো যে উষ্ণতা বাড়লে শক্তিও বাড়বে, আর শক্তি যদি বাড়ে কম্পাঙ্ক বাড়বে, কারণ ই আর নিউ ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়। আর এই দুটো যদি বাড়ে তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কমে যাবে। এটা তুমি বলতে পারো। এরপরে তাহলে এটা হচ্ছে ঘটনা গেল। এরপরে কেন তড়িৎচুম্বকীয় বিকিরণ ব্ল্যাক বডি রেডিয়েশন বা কৃষ্ণবস্তুর বিকিরণ ব্যাখ্যা করতে পারে না? বিকিরণ তত্ত্ব ব্ল্যাক বডি রেডিয়েশন ব্যাখ্যা করতে পারে না কেন? তাহলে ফার্স্ট কি বলতে পারো, যে
তুমি যখন ওটাকে উষ্ণ করছো বা উত্তপ্ত করছো তখন কি হবে, হওয়া উচিত কী ছিল, যেই লাল বর্ণটা আবার উজ্জ্বলতর লাল হওয়া উচিত ছিল। বর্ণের তো পরিবর্তন হওয়ার কোনো কথা থাকেনি। এটাই তো জানি আমরা যে উষ্ণতা বাড়ালে ওই আলো বা বিকিরণের তীব্রতাটা বাড়বে, তাহলে ওই লাল বর্ণটা আরও উজ্জ্বলতর লাল হবে। এটা তড়িৎচুম্বকীয় বিকিরণ তত্ত্ব বলেছে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, লালের বর্ণটাও চেঞ্জ হয়ে গেল, প্রথমে হলুদ, তারপরে সাদা, তারপরে নীল। তাহলে এই ঘটনাটা ব্যাখ্যা করা যাবে না তড়িৎচুম্বকীয় বিকিরণ তত্ত্বের সাহায্যে। হয়েছে? তাই এটা ফার্স্টে বলবে যে টেম্পারেচার বাড়ালে তীব্রতার পরিবর্তন হওয়ার কথা। মানে কেসটা কী হলো, তীব্রতা মানে কি, প্রথমে ধরো লাল ছিল, লালটা হালকাভাবে ছিল, সেটা যখন উষ্ণতা বাড়ালে লালটারও উজ্জ্বলতর লাল হওয়ার কথা ছিল। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে তীব্রতার পরিবর্তন হয়নি, এখানে বর্ণের পরিবর্তন হয়ে যাচ্ছে। কিন্তু বর্ণের পরিবর্তন হবে না। বাস্তবে কি দেখছো যে বর্ণের পরিবর্তন হচ্ছে, কিন্তু এক্ষেত্রে বর্ণের পরিবর্তন হচ্ছে। তাহলে তড়িৎচুম্বকীয় বিকিরণ তত্ত্ব অনুসারে তুমি যদি তাপমাত্রা বাড়াও তীব্রতার পরিবর্তন হবে, মানে লালটা আরও উজ্জ্বলতর লাল হবে, এটা বলেছে। কিন্তু আমরা বাস্তবে কি দেখছি যে লালটা আবার হলুদ, সাদা, নীলে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে এটা এক্সপ্লেন করা যাবে না। সেকেন্ড, তাহলে এই যে বিকিরণটা হচ্ছে, মানে লাল আলো থেকে তো বিকিরণ হচ্ছে, সব আলো থেকেই বিকিরণটা হবে। তাহলে বিকিরণ যদি হয় ও আচ্ছা 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 একটা জিনিস, ওকে সরি ফর দ্য ইন্টারাপশান, ও একটু প্রবলেম হয়ে গেছিলো। ঠিক আছে, তাহলে কি বললাম যে এই যখন তুমি উত্তপ্ত করছো বা উষ্ণতা বাড়াচ্ছ সেই ক্ষেত্রে তোমার বিকিরণ হচ্ছে। তাহলে ওখানে কি বললাম যে যত তুমি উষ্ণতা বাড়াবে তোমার ওই যে বিকিরণটা হচ্ছে তার তীব্রতার পরিবর্তন হওয়া উচিত ছিল, একটু আগেই বললাম। তাহলে লালটা আরও উজ্জ্বলতর লাল হওয়ার কথা ছিল, কিন্তু এই ক্ষেত্রে এই বর্ণের পরিবর্তন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার জন্য এই ফটোইলেকট্রিক ইফেক্ট মানে ব্ল্যাক বডি রেডিয়েশনটা এই তড়িৎচুম্বকীয় বিকিরণ দ্বারা ব্যাখ্যা করা যাচ্ছিল না। হয়েছে? তাহলে এখানে একটা পয়েন্ট লিখলেই হবে, আর দরকার নেই কিছু। হয়েছে? আচ্ছা, এরপরে কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে ব্ল্যাক বডি রেডিয়েশন আর ফটোইলেকট্রিক ইফেক্ট এর ব্যাখ্যা। হয়েছে? আচ্ছা, তাহলে প্রথমে ফটোইলেকট্রিক ইফেক্ট। তাহলে আমরা কি জানি যে আলো অসংখ্য ফোটনের সমবায়ে গঠিত, এগুলো আমরা আগেই পড়েছি। তাহলে এখান থেকে কি বলতে পারো যে ফার্স্ট যেটা বলতে পারো যে তোমার নির্দিষ্ট কম্পাঙ্কের যদি আলো আপতিত হয়, নির্দিষ্ট কম্পাঙ্কের আলো আপতিত হলে তার শক্তিটা কি করবে, ওই যে ধাতব প্লেটে ইলেকট্রনগুলো আছে তাকে স্থানান্তর করবে। কেসটা বুঝলে? ধরো একটা ধাতব প্লেট আছে, তাহলে এখানে একটা বিকিরণ আপতিত হলো, তার একটা শক্তি থাকবে, ওই শক্তিটা কাকে স্থানান্তর করবে, এই যে ধাতব প্লেটের মধ্যে ইলেকট্রনগুলো আছে ওগুলোকে স্থানান্তর করবে। তাহলে ওই স্থানান্তরিত শক্তিটা কী জন্য ব্যয় হবে, দুটো কাজে। একটা হচ্ছে এই ধাতুটার কার্য অপেক্ষককে ওভারকাম করার জন্য, আর একটা ওই ইলেকট্রনের গতিশক্তির জন্য, যেটা আমি আগেই বলেছিলাম। তো এটা তুমি বলতে পারো যে নির্দিষ্ট কম্পাঙ্কের আলো আপতিত হলে ফোটন
তার শক্তি, যেটাকে আমরা এইচ নিউ বলছিলাম, ইলেকট্রনকে স্থানান্তর করবে। তাহলে এই শক্তিটা দুটো কাজে ব্যয় হবে। এই শক্তি দুটি কাজে ব্যয় হবে। এক নাম্বার কি? কার্য অপেক্ষকের জন্য। দু নাম্বার ইলেকট্রনের গতিশক্তির জন্য। হয়েছে? এরপরে তীব্রতা যত বেশি হবে, আলোর তীব্রতা যত বেশি হবে, তাহলে তীব্র আলো মানে কি? ওখানে ফোটনের সংখ্যা বেশি আছে, তাহলে আপতিত ফোটনের সংখ্যাও বেশি হবে। তাহলে আপতিত ফোটনের সংখ্যা যদি বেশি হয়, তাহলে ওখান থেকে নির্গত ইলেকট্রনের সংখ্যাও বেশি হবে, তাহলে বেশি পরিমাণে কারেন্ট পাবে। তাহলে আলোর তীব্রতা যত বেশি হবে, আপতিত ফোটনের সংখ্যা তত বেশি হবে। হয়েছে? ফলে নির্গত ইলেকট্রনের সংখ্যাও তত বেশি হবে। তাই কারেন্ট বেশি উৎপন্ন হবে। তাহলে কি হলো? তীব্রতা যত বেশি হলো, আপতিত ফোটনের সংখ্যা তত বেশি হলো, তার ফলে ইলেকট্রনের সংখ্যাটাও বেশি হলো আর কারেন্টটাও বেশি হলো, সবই বেশি হচ্ছে। তাহলে এই কেসটা দেখেছো নিশ্চয়ই যে গ্রীষ্মকালে ওই সোলার প্যানেলের ব্যাটারিগুলো তাড়াতাড়ি চার্জ হয়ে যায়, আর বর্ষাকালের ক্ষেত্রে অতটা তাড়াতাড়ি চার্জ হয়নি। কেন বলো তো? ওই দিন মানে গ্রীষ্মকালের ক্ষেত্রে সূর্যের আলোটা বেশি পড়ে, তাহলে যখনই আলো বেশি পড়বে ইলেকট্রন বেশি করে বেরোবে, ইলেকট্রন যত বেশি করে বেরোবে তোমার ব্যাটারিটা তত তাড়াতাড়ি চার্জ হবে। বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে তোমার ফটোইলেকট্রিক ইফেক্টের ব্যাখ্যা, মানে কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে যে এরকম কেসটা হয়, তার ফলে কারেন্টটা উৎপন্ন হয়। হয়েছে? এরপরে 2 নম্বর ব্ল্যাক বডি রেডিয়েশন বা কৃষ্ণবস্তুর বিকিরণ। এর ব্যাখ্যাটা কী করে করবে? তাহলে যখন তুমি টেম্পারেচার বাড়াচ্ছ, টেম্পারেচার বাড়ানো মানে কি? পরমাণুর মধ্যে, ধাতুর মধ্যে যে পরমাণুগুলো আছে সেগুলো কম্পন শুরু হবে। কি বললাম? যে টেম্পারেচার বাড়ালেই ধাতুর মধ্যে যে পরমাণুগুলো আছে তাদের মধ্যে কম্পন সৃষ্টি হবে। হয়েছে? তাহলে কম্পন সৃষ্টি হওয়ার পরে কি হবে? ওখান থেকে তোমার বিকিরণ শুরু হবে। হলো? তাহলে টেম্পারেচার বাড়ালে পরমাণুগুলির কম্পন শুরু হবে, ফলে বস্তু থেকে উপযুক্ত কম্পাঙ্কের, ব্র্যাকেটে নিউ লিখে দাও, বিকিরণ হবে। এটা হচ্ছে ফার্স্ট কাজ। তাহলে টেম্পারেচার যত বেশি হবে শক্তি শোষণ তত বেশি হবে, শক্তি শোষণ তত বেশি হবে, ফলে নির্গত বিকিরণের কম্পাঙ্ক তত বেশি হবে এবং তরঙ্গ দৈর্ঘ্য তত কম হবে। কেসটা বুঝলে? তাহলে যত তুমি টেম্পারেচার বাড়াবে তত বেশি পরিমাণে শক্তি শোষণ হবে। তাহলে যত বেশি শক্তি শোষণ হবে তোমার নির্গত যে বিকিরণটা তার কম্পাঙ্কটাও তত বেশি হবে, কারণ শক্তিটা কম্পাঙ্কের সাথে প্রপোর্শনাল, ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে কম্পাঙ্ক যত বেশি হবে তরঙ্গ দৈর্ঘ্যটা তত কম হবে। এই হচ্ছে কেস। তাহলে ঘটনাটা তুমি একবার ভাবো যে এখানে কি ছিল? লাল থেকে হলুদ থেকে সাদা থেকে নীল, এটাই ছিল তো। তাহলে এখানে এদের তরঙ্গ দৈর্ঘ্য যদি লক্ষ্য করো, তাহলে কার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়? লালের। তাহলে ল্যামডাটা সবচেয়ে বেশি আর নীলের ল্যামডাটা সবচেয়ে কম। তাহলে দেখো যখন লাল থেকে নীলে যাচ্ছ তখন তোমার তরঙ্গ দৈর্ঘ্যটা কমছে। একটু আগে সেটাই বললাম যে যত শক্তি শোষণ করবে
নির্গত বিকিরণের কম্পাঙ্কটা তত বেশি হবে। যত কম্পাঙ্ক বেশি হবে ল্যামডাটা তত কম হবে। তার জন্য লালের ল্যামডা সবচেয়ে বেশি, যত তুমি ডান দিকে যাচ্ছ তত ল্যামডাটা তোমার আস্তে আস্তে কমছে। তাহলে একদম ঘটনাটাকে জাস্টিফাই করে দিল। তো এই হচ্ছে তোমার ফটো ইলেকট্রিক ইফেক্ট আর ব্ল্যাক বডি রেডিয়েশন। এরপরে এখানে ফটো ইলেকট্রিক ইফেক্টের কিছু গ্রাফ আছে। এরপরে গ্রাফ তো তোমরা আগের দিন বললে যে ওই সমীকরণ দিয়ে করনি, তাহলে সমীকরণ দিয়ে গ্রাফগুলো করানোর পর ওই গ্যাস চ্যাপ্টারে তখন একটু আমাকে মনে করাবে যে ফটো ইলেকট্রিক ইফেক্টের গ্রাফগুলো স্যার একটু বলে দিন। হয়েছে? তাহলে এখানে একটু জায়গা রাখবে যাতে 2-3টে গ্রাফ করা যায় হাফ পেজের মতো, তাহলেই হচ্ছে। ওকে, তাহলে পরের ক্লাসে অন্য টপিক পড়াবো। তো এই ক্লাসে এইটুকুই থাক। থ্যাংক ইউ।